This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্যালেস্তাইন, ভিয়েতনাম তোমার পরাণ কাঁদে, বাংলাদেশের বেলায় কেন মুখ খুলতে বাধে। ভাবের ঘরে চুরি। বক্তারা অনেকে অনেক কথা বললেন, অবশ্যই তো যে যেখানে শোষিত, যে যেখানে বঞ্চিত, যে যেখানে লাঞ্ছিত, তার পক্ষে তো বাঙালি থাকবে, এমনটাই তো শিখিয়েছেন রবি ঠাকুর থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়, কমল কুমার মজুমদার, এমনটাই তো আমরা শিখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভাবের ঘরে চুরি করছি না তো? পশ্চিমবাংলায় সব আছে, কিন্তু বাঙালি মুসলমান, হিন্দু বাঙালির কোনো রাজনৈতিক জাগ্রত শক্তি নেই। আর সেই জন্য সমস্ত রাজনৈতিক দল আর তথাকথিত প্রগতিশীল বিদ্বানেরা গোল গোল করে অনেক কথা বলেন, কিন্তু পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলমানদের কথা শুধু বলবে এমন দল কোথায়? এমন দল কোথায় যারা বাংলাদেশের সেই সমস্ত হতভাগ্য হিন্দুদের কথা বলবে? একেবারে দ্বিতীয় পর্বে চলে এসেছি, শুধুমাত্র উস্কে দেওয়ার জন্যই এই প্রস্তাবনা। আমি প্রথমেই চলে যাব অনন্যার কাছে। দ্বিতীয় পর্বে লেডিস ফার্স্ট। নমস্কার। সকলেই তাদের বক্তব্য রাখলেন এবং যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে দেব তার অন্যতম বিষয়টা হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো একজন বক্তা আমার কথাই বললেন, বুঝলেন, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শুরু এবং শেষ। তাতে আমার মনে হলো যে বোধহয় ওষুধ ধরেছে, ওষুধ লেগেছে। এক অঞ্জন চৌধুরীর সিনেমা দেখেছিলাম, হীরক জয়ন্তী, সেখানে হিরো হিরোইনকে বলতো আই লাভ ইউ এটা সকালেরটা, আই লাভ ইউ এটা দুপুরেরটা, অ্যান্ড আই লাভ ইউ এটা রাত্রিরেরটা। এটাও তাই, শুরু থেকে অনন্যা বন্দ্যোপাধ্যায়, শেষেও অনন্যা বন্দ্যোপাধ্যায়। তার মানে আমাদের যে অভিষ্ট লক্ষ্য ছিল, অর্থাৎ যে কথাগুলো বলেছিলাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নিয়ে, সেটা লেগেছে, ওষুধ কাজ করেছে। যাকে যে বিষয় নিয়ে বলতে গিয়ে এতগুলো কথা, যে দেখুন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আমি বলেছি, কিন্তু একের সঙ্গে একে নিশ্চিত করে মিলিয়ে নয়। ভারত সরকার পররাষ্ট্র নিয়ে যা বলছেন তাতে কষ্ট হচ্ছে, শুনতে ভালো লাগছে যে ভারতবর্ষের সীমানা বাড়বে, হাততালি পড়ছে, কিন্তু এটা তো স্ট্রিট কর্নার নয়। এখানে আমার সামনে যেখানে এসেছি কথা বলতে, যারা বসে আছেন তারা বিদগ্ধ জনেরা, তারা গুণী মানুষেরা, তারা বোঝেন আমাদের এই আজকের স্পিরিটের, মোশনের স্পিরিটটা ছিল বাংলাদেশ এত প্রতিবেশী রাষ্ট্র, তো কাছের রাষ্ট্র, সেখানে সংখ্যালঘু নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। তাদের জন্য কেউ কিছু করছেন না কেন? কেউ মানে ভারত সরকার, একই সঙ্গে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কেন? কারণ তারা ভিয়েতনাম, প্যালেস্তাইন নিয়ে মাথা ব্যথা করছেন। আজকে এখানে দাঁড়িয়ে বলছেন 34 বছরের জামানায় বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের জন্য গর্বিত। সেটা যদি গর্ববোধই করেন, তাহলে আজ যখন বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়িত, অত্যাচারিত, তাদের জন্য একটি মিছিল নেই কেন? আন্দোলন নেই কেন? ধর্মঘট নেই কেন? এগুলো নেই কেন? এটা ছিল আমার প্রশ্ন, এবং তার জবাব আপনারা ভালো জানেন। তাই ছড়া কবিতা নয়, সরাসরি কতগুলো প্রশ্ন আপনাদের মধ্যে করতে চেয়েছিলাম। দেখুন, ভালো লাগে, আমাদের বিধায়ক বললেন যে সবাই মিলে যদি আমরা কিছু করি, সংখ্যাগুরু, এগুলো সত্যি ভালো লাগে, কিন্তু সামনে তো কিছু হতে দেখছি না, সেটাই পরাণ কাঁদে। ওই তোমার দেখা নেই, অর্থাৎ ডাবল স্ট্যান্ডার্ড
ভোট পলিটিক্স, তার জন্যই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কোনো স্টেপ নিচ্ছে না বলেই আমার নয়, আপনাদেরও বিশ্বাস। ভিয়েতনাম প্যালেস্টাইন নিয়ে চেঁচামেচি করলেও গণতন্ত্র হত্যায় বাংলাদেশ নিয়ে কোনো মিটিং মিছিল সেই অর্থে কিছু দেখিনি। দায় সারা গোছের একটি স্টেটমেন্ট, এটা আভ্যন্তরীণ বিষয় বাংলাদেশে। এইভাবেই দায় এবং দায়িত্ব থেকে সরে যাওয়া যায় কি, এইটাও প্রশ্ন রইল। দেখুন, আমি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলছিলাম এই কারণে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের চ্যাম্পিয়ন অফ দ্য ডেমোক্রেসি বলেন, অর্থাৎ যেখানে গণতন্ত্রে কণ্ঠরোধ হয়, যেখানে মানব অধিকার, মানুষের অধিকার লঙ্ঘন হয়, যেখানে শান্তি রক্ষা বিঘ্নিত হয়, সেখানে তারা আমাদের সামরিক শক্তি এবং অর্থ নিয়ে দাঁড়িয়ে পড়েন, পাশে থাকেন। অন্তত এটা তাদের ঘোষিত স্টেটমেন্ট। এই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে গিয়ে আমি বলেছিলাম তারা কেন চুপ, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু, যেটাই আমরা এখানে ওখানে অন্যটা, তারা যেখানে নিপীড়িত অত্যাচারিত, তাহলে তাদের বিরুদ্ধে কিছু করছেন না কেন? কারণ লজিক খুব পরিষ্কার। কারণ এক সময় যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিয়েতনামের পাশে ছিল, তখন কমিউনিজমের আগ্রাসন চেক দেওয়া আমেরিকার প্রধান কাজ ছিল, বোধহয় পলিসিও। তাই সেই সময় তারা এটা করেনি, ভিয়েতনামের বিপক্ষে গেছে। আজ ভিয়েতনামের সঙ্গে আমেরিকার সম্পর্ক মধুর, ট্রেড চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, কারণ কমিউনিজম এখন আর থ্রেট নয়। থ্রেট কি? কারণ অর্থনৈতিকভাবে চীনের আগ্রাসন ইজ এ থ্রেট টু আমেরিকা, তাই আমেরিকা চুপ। আমি ইসরায়েল প্যালেস্টাইনের কথা বলতে গিয়ে বলছিলাম, এবং সেই ক্ষেত্রে অর্থাৎ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র যে পলিসি, এই যে ইসলামিক স্টেট বা টেররিজম, তাকে নো টলারেন্স নীতি, অর্থাৎ এই ধরনের যারা জেহাদি গোষ্ঠী তাদের বিরুদ্ধে নো টলারেন্স, তাই কারণে এই হামাসের জন্য প্যালেস্তাইনের বিরুদ্ধে আমেরিকাকে স্ট্যান্ড নিতে হচ্ছে, তাই ইসরায়েলের পক্ষে আমেরিকা। তাহলে বাংলাদেশের পক্ষে নয় কেন? এই যুক্তি করতে গেলেই প্রথমে আসে অর্থনৈতিক দিক, অর্থাৎ এই যে গার্মেন্ট ট্রেড, সেখানে আমেরিকায় প্রথম চীন, তারপরেই কিন্তু বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে মানে নিষেধাজ্ঞা যদি কোনো রকমভাবে মার্কিন যুক্তরাষ্ট্র করে, কোনো স্টেপ যদি নেয়, তাহলে প্রথমভাবে কোথায় সমস্যা হবে? ট্রেডে, ব্যবসায়। বাংলাদেশের সঙ্গে গার্মেন্টের ব্যবসায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা হবে। চিন্তার সুযোগ নেবে, তাই চুপ। একই রকম ভাবে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্রেডে, অর্থাৎ এই গার্মেন্ট ট্রেডে রম রম করে দাম বাড়বে, তাই চুপ, অর্থাৎ অর্থনৈতিক কারণে চুপ। দ্বিতীয়ত অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার, চীন বিপুলভাবে বিনিয়োগ করেছে বাংলাদেশে, সেখানে আন্ডারওয়েট ওয়াটার প্রজেক্ট থেকে শুরু করে রাস্তা, টানেল, ব্রিজ, সমস্ত জায়গায় চীন বিনিয়োগ করেছে। এক্ষেত্রে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে কোনো রকম ভাবে স্টেপ নেয়, তাহলে ইউনিট সরকার অর্থাৎ কেয়ারটেকার সরকারের পিছনে যে জঙ্গি গোষ্ঠী আছে, তারা চীনের দিকে ঝুঁকে পড়বে, তাই মার্কিন যুক্তরাষ্ট্র চুপ। এছাড়া নিজেরা মনে করছেন যে যারা জঙ্গি, অর্থাৎ যেটা আমেরিকার নন টলারেন্স, এই যে জেহাদি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে থাকা, সেক্ষেত্রে জামাদের পক্ষে পাকিস্তানের ব্যাকআপ নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করা অসম্ভব, তাই আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র খুব সুন্দরভাবে আপনার বিরুদ্ধে যে কথা প্রশ্ন উঠেছিল আপনি বলেছেন। আমি বলবো অনন্যা, এবার আমাদের শেষের পর্যায়ে, সুতরাং আজকে অন্তত এইভাবে শেষ করি। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারত সরকার কাউকেই একই রকমভাবে একই সঙ্গে বৃত্তের মধ্যে আনার চেষ্টা আমি করিনি। আপনারা সুধী নাগরিক, আপনারা জানেন যে শুনতে যা ভালো লাগে সেটা আসলে প্রতিফলন হচ্ছে না, সেইখানে মনে কষ্ট। যারা এত বেশি গণতন্ত্রের কথা বলছেন, তারা গণতন্ত্রের জন্য রাস্তায় নামছেন না। যারা ভারত সীমান্তের কথা বলছেন, তারা পররাষ্ট্র নিয়ে পরিষ্কার খোলসা করে কিছু বলছেন না। যারা এখানে সংখ্যালঘু, তারা ওই বাংলাদেশের যারা সংখ্যালঘু, তাদের জন্য কিছু বলছেন না, শুধু স্ট্রিট কর্নারের মতন হাততালি পাওয়ার জন্য দুটি কথা বলছেন। আসলে এরা কেউই কিছু করবে না। এবার রইল পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী। দেখুন, ভারতবর্ষে পররাষ্ট্র নীতি রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে কিছু স্টেপ নেওয়া সম্ভব নয়, এটা স্টেট সার্ভেট নয়, এটা সেন্ট্রাল সাবজেক্ট। সেই জায়গা থেকেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার সরকার তাদের স্টেটমেন্ট এবং স্ট্যান্ড খুব পরিষ্কার করেছে। যদি বাইরে থেকে কেউ আসেন, তাহলে রুটি ভাগ করে নেওয়ার কথা বলেছেন, পিস কিপিং এর কথা বলেছেন, সেটা
মুখ্যমন্ত্রী এবং তার স্ট্যান্ড, সেই বিষয়ে আমরা তাকে সমর্থন জানাচ্ছি। একই রকমভাবে আমি শেষ করে এই বলে, দেখুন ভারত সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র অথবা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, কারোর কাজেই অন্তত আমরা খুশি নই। তাই আপনারা যারা সাধারণ মানুষ আছেন, চলুন আমরা সবাই মিলে এই জঙ্গির বিরুদ্ধে, গণতন্ত্রের হত্যার বিরুদ্ধে আবার একবার রাস্তায় নামি। খুব ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ। অনেকক্ষণ সময় নিয়েছেন, কিন্তু একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলতে চেয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কেন চুপ, চীন কেন চুপ, ভারত সরকার কেন চুপ? শুধু তিনি পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপারে দরাজ সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু এই চিন্তা ভাবনা কি উস্কে যায়, ওঠে না যে আসলে সংখ্যালঘু হিন্দু বাঙালি এতটাই তারা নগণ্য সংখ্যায় ৭১-এর পর থেকে ধীরে ধীরে কমতে কমতে এতই নগণ্য হয়ে গিয়েছে, আজ তারা তাদের দেশে ভোট ব্যাংক নয়। আর পশ্চিমবাংলায় কারা হিন্দু বাঙালি, কারা মুসলমান বাঙালি, এ কথা জিজ্ঞেস করার সাহস কজনের আছে? আমি এবার সরাসরি চলে যাব শ্রমিক দার কাছে। শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক দা। দেখুন, বিশেষ কারণে আমাকে এখনই চলে যেতে হবে। এরপরে শতরূপ আবার অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানিকে টেনে আনার জন্য আরও অনেক সময় পাবে। আমি নতুন করে বিরোধ বাড়াচ্ছি না। প্রথমেই নদিয়াবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যখন একটি ইতিহাসের আলোচনা করছিলাম একজনের নাম উল্লেখ না করার জন্য। যার জন্য আজকে নদিয়া ভারতবর্ষের মধ্যে আছে, তিনি রানী জ্যোতির্ময়ী। খবর একটু দেরিতে আসার কারণে 18ই আগস্ট এখানে ভারতের পতাকা ওড়ে, তার আগে পাকিস্তানের পতাকা ছিল। শতরূপের পার্টি, যারা উদ্বাস্তু হিন্দুদের পক্ষে 34 বছর নিরবিচ্ছিন্ন বাম শাসনের পরেও তারা কোনো পাঠ্যপুস্তকে রানী জ্যোতির্ময়ীর নামটা রাখেনি। আমি জানি না উদ্বাস্তু আন্দোলনের মধ্যে দিয়ে নাম ঝাড়লে অটল বিহারী বাজপেয়ী কিংবা লালকৃষ্ণ আদবানির নাম বেরোবে কিনা। তবে যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতা এন.সি. চ্যাটার্জি, মেঘনাথ শাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঐতিহাসিক মহেশচন্দ্র মজুমদার না থাকতেন, তাহলে আজকে এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারতাম না। 2, দেখুন, সেই ঘুরে ফিরে আবার রাম মন্দির, বাবরি মসজিদ চলে এলো। 1968 সালে একজন কমিউনিস্ট নেতা একটি ডেলিগেশনে গিয়ে পেট্রোগ্রেডে তারই একজন সতীর্থকে প্রশ্ন করেন, যে ওখানকার বামপন্থী আন্দোলনের নেতাকে, যে আপনারা এখানে চার্চগুলোকে রিনোভেট করছেন কেন? একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে সোভিয়েত ইউনিয়ন চলেছে, আর সেখানে আপনারা তো ধর্ম বিশ্বাস করেন না, এখানে কেন করছেন? উত্তরে তিনি বলেছিলেন যে আমরা এগুলো করছি কোনো ধর্ম বিশ্বাসের কারণে নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এগুলোকে আক্রমণ করেছিল, এগুলো ক্ষতচিহ্ন যেগুলো আছে সেগুলো আমাদের জাতীয় ক্ষতচিহ্ন। যার যে কিছু মনে হতে পারে, কিন্তু আমরা মনে করি বাবর একজন বিদেশি আক্রমণকারী, সে আমাদের জিনিসটা ধ্বংস করেছে। যেরকম তৃণমূল কংগ্রেস এক রাত্রের মধ্যে সিপিআইএম এর 900 পার্টি অফিসকে পশ্চিমবঙ্গে দখল করে নিয়েছিল, সেই পার্টি অফিসগুলো যদি সিপিআইএম ফিরে পায় তাহলে তার বিরোধিতা বিজেপি করবে না। যদি আলিমুদ্দিন স্ট্রিটের নাম কেউ দখল করে ওই অফিসটাকে মমতাবাদী ভবন বানিয়ে ফেলে, অন্তত আর যেও না হোক বিজেপি তার প্রতিবাদ করবে। সুতরাং প্রশ্ন হলো বহুত্ববাদের মত প্রকাশের অধিকারের। আর আমি একটি ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। যারা বিভিন্ন সময় হাতরাস, উন্নাও এ সমস্ত কথাবার্তা বলেন, নেতার অধিকার আছে, রাজনেতার অধিকার আছে দল পরিবর্তন করার, পলিটিক্যাল পার্টির অধিকার আছে স্টান্স এবং স্ট্যান্ড পরিবর্তন করার, কিন্তু কোনো দরিদ্র মানুষের কি অধিকার নেই রাজনৈতিক দল পরিবর্তন করার? ঠিক এভাবেই 2014 সালের পরে একটি মুসলমান গ্রাম সম্পূর্ণ বিজেপিতে যোগ দেয়। 6 জন তারা খুন হয়েছিলেন। ভারতবর্ষে এই নিদর্শন কিন্তু কোনো রাজ্যে নেই। আমরা নিরবিচ্ছিন্নভাবে দেখলাম, উদ্বাস্তুদের কথা শুনলাম এতক্ষণ ধরে। আমাদের আলোচনা যেখানে শুরু হয়েছিল সেখান থেকে আমরা অন্য জায়গায় সরে এসেছি।
ইথিওপিয়ায় মার্কিন অবরোধ নিয়ে টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত পদযাত্রা দেখেছেন, কিন্তু বাংলাদেশের হিন্দু নিধনযজ্ঞ আজ নয়, দীর্ঘদিন ধরে চলেছে। যে শেখ হাসিনার জন্য অনেকে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন, সেই শেখ হাসিনার সময়কালে সর্বাধিক টাকা বাজেটারি অ্যালোকেশন ছিল সংখ্যালঘুদের জন্য 380 কোটি টাকা। সুতরাং এটা কোনো রাজনৈতিক বিতর্কের বিশ্বাস নয়, এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তের বাংলাদেশের যে সমস্যা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশের যে সমস্যা, সমস্ত রাজনৈতিক বিভাজনকে দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আর অনন্যা দেবী এখানে, উনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন, অন্যান্য অনেক জায়গায় ঘোরাফেরা করে চলে এসে আই লাভ ইউ শেষ করে দিয়েছেন। কিন্তু আমার মনে হয় যে একটি কথা সকলের প্রতিবাদ করা দরকার। যে কথা হুমায়ুন কবির বলেছেন, যে কথা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, যে কথা ফিরাদ হাকিম বলেছেন, আমার মনে হয় প্রথমে মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করা উচিত, তারপরে তিনি অন্যদিকে দৃষ্টি দেবেন। ধন্যবাদ, চলে যাচ্ছি, আমার জন্য আক্রমণের পথ খোলা। আমি এবার শতরূপকেই বলবো বক্তা হিসেবে। শ্রমিক ভট্টাচার্যকে বেরিয়ে যেতে হচ্ছে, আমি শতরূপকে বলবো। শতরূপ। না না, পালাতে রাজ্যে বলবেন না, শ্রমিকদা অত্যন্ত সুবক্তা, উনি পালানোর মানুষটা নিশ্চয়ই কোনো না, আমি এটা কোনো ব্যঙ্গ করছি না। শ্রমিকদা আমাদের রাজ্যের মানে শ্রেষ্ঠ, আমরা ছোটোবেলা থেকে শ্রমিকদার বক্তব্য শুনেছি, ওটা কোনো মানে কোনো প্রশ্নই নেই, পালানোর নিশ্চয়ই ইয়ে আছে। তবে যাই হোক, আমি শ্রমিকদা যেহেতু যেতেও কিছুটা শুনতে পারবে, মানে আমি সেই কারণে শ্রমিকদার ব্যাপারে কথাগুলো, মানে শ্রমিকদার উত্তরে কথাগুলো আগে বলছি। শ্রমিকদা যেটা উদাহরণ দিলেন চার্চ রেনোভেট করা, যেরকম চার্চকে রেনোভেট করা হচ্ছে সেরকমভাবে ভারতে বাবরি ধ্বংস করে মন্দির বানানোটা রেনোভেশন। কেমন লাগবে বলুন তো? আজকে যদি ইউনুস এবং ইউনুসের পোষা মৌলবাদীরা বলে বাংলাদেশে হিন্দু মন্দির ধ্বংস করাটা আসলে রেনোভেট করে মসজিদ বানানো হচ্ছে, এইটাই হয়। এই যে বলছেন না যে আমাদের বিশ্বাস, যেদিন বাবরি মসজিদ নিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, পরিষ্কার সেই রায়তে খালি এইটা বলা ছিল না যে ওখানে মন্দির তৈরি হবে, তার আগের লাইনটা এইটা ছিল, দীর্ঘ শুনানি চলার পরে, 3 দশক শুনানি চলার পরে কোনো প্রমাণ পাওয়া যায়নি ওখানে কোনো আদৌ কোনোদিন কোনো মন্দির ছিল, এটা সপক্ষে। কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষের এটা বিশ্বাস, তাই ঝামেলা মেটানোর জন্য আমরা বলছি ভাঙা যখন হয়ে গেছে তখন আপনারা আপনাদেরটা বানিয়ে নিন, আর ওখানে হচ্ছে আর একটা মসজিদ তৈরি হোক, তার জন্য আলাদা জমি চিহ্নিত করা হোক। আমি এইটাই বলছি, কোনো একটা দেশে যদি সংখ্যাগুরু মানুষের বিশ্বাসটাকে বিধান বানিয়ে দেওয়া হয়, তাহলে একই কাজ কিন্তু আফগানিস্তানে তালিবানরাও করতে পারে, একই কাজ বাংলাদেশে ইউনুসের বাহিনীও করতে পারে। পণ্ডিত জওয়াহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়াতে একটা কথা বলেছিলেন পৃথিবীর যে কোনো দেশে সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা বলে চিহ্নিত করা যায়, কিন্তু সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতাকে জাতীয়তাবোধ বলে চালিয়ে দেওয়া যায়। মুশকিল হচ্ছে মসজিদ ভেঙে মন্দির বানানো যদি ভারতে জাতীয়তাবাদ হয়, একই যুক্তিতে বাংলাদেশে মন্দির ভাঙাটাকে বাংলাদেশে জাতীয়তাবাদ বলে চালানো হবে। আমরা ওই জাতীয়তাবাদের বিরোধী। দ্বিতীয় কথা হচ্ছে, শ্রমিকদা অনেকগুলো নাম বললেন। মেঘনাথ সাহা বামপন্থী, আপনারা জানেন আরএসপি থেকে উনি ভোটে প্রার্থীও হয়েছিলেন। যাই হোক, তার সঙ্গে আরও কতগুলো নাম বললেন। যদিও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্বাস্তুর জন্য কি লড়াই আছে আমার তো জানা নেই, আমার ধারণা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও জানা নেই, কিন্তু যাই হোক, বাকি কতগুলো নাম বললেন সেগুলো তো অবশ্যই উল্লেখযোগ্য নাম। বললেন যে কেন 34 বছর সরকার চালানোর পরে আমাদের রাজ্যের সিলেবাসে নেই। আচ্ছা, এর আগে 6 বছর বাজপেয়ী গভর্নমেন্ট আর এখন 10.5 বছর মোদী গভর্নমেন্ট দেশ চালানোর পরে কেন ওই নামগুলো এনসিইআরটি সিলেবাসে নেই বলুন তো? নামগুলো বাঙালিদের নাম বলে। শ্রমিকদা বললেন এর আগে বলার সময় যে কথাটা, ভারতের সীমানা বাড়বে, যেমন এক সময় শুনতাম যে অভিষেক জেলে যাবে, পিসি গ্রেপ্তার হবে। 2022-এর ডিসেম্বর মাসের নাকি 12 তারিখ, 14 তারিখ আর 20 তারিখ বাংলা তৃণমূল সরকার ভেসে যাবে। কি হলো? আমাদের দেশে একমাত্র আদানি আর অভিষেক ব্যানার্জি সম্পত্তি ছাড়া আর কিছুই বাড়ছে না। কিন্তু তার থেকে বড় কথা কি জানেন তো? যে জায়গাগুলোর কথা বললো, ছিটমহল বিনিময়ের কথা বললো গর্গদা বলার সময়, যার উত্তরে শ্রমিক বচ্চা যে কথাগুলো বললেন, গর্গদার বক্তব্যের সঙ্গে কমিউনিস্ট পার্টি হিসেবে আমাদের বক্তব্য এই প্রসঙ্গে পুরোটা মেলে না। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি, শ্রমিক ভট্টাচার্য যেটাকে বললেন যে ভারতের যে জমি দখল করা হয়েছে দখলমুক্ত করা হবে, ছিটমহল কিন্তু কেউ দখল করেনি। ছিটমহল কিন্তু সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী ছিলেন, ভারত সরকার এবং শেখ হাসিনার বাংলাদেশ সরকার তারা আলোচনা করে হস্তান্তর করেছিল একে অপরকে। অতএব ওটা কোনো দখল করার বিষয় নয়। কিন্তু আমি কি কারণে এর আগের বার আপনাদের কথাটা বললাম, তারা অনেকে ফেসবুক লাইভ করছেন, অনেকে ভিডিও করছেন, পোস্ট করবেন, আমাদের প্রত্যেকের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যাবে। এবং যেটা আমি বললাম, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশ, যেখান থেকে শ্রমিকদা সাইকেলের বেল শোনেন, বাংলাদেশের মানুষ এটা শুনতে পাবে। যখন বাংলাদেশে এটা দেখানো হবে, ভারতের একজন এমপি
মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে বাংলাদেশকে ইঙ্গিত করে বলছে ভারতের সীমানা বাড়বে। আপনারা বলুন এই ক্লিপটা, শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যটা বাংলাদেশের সংখ্যালঘু, আজকের পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে যাবে? আমি বলছি গলাবাজি করা একটা জিনিস, জানেন তো, কলার তুলে হুব্বাগিরি করা একটা জিনিস, কিন্তু আমি খুব বাস্তব জায়গা থেকে কথাটা বলছি। আর যদি বাংলাদেশে দাঁড়িয়ে কোনো মৌলবাদী কথা বলে যে বাংলাদেশের সীমান্ত বাড়বে, চিকেন নেকটাকে আমরা স্বাধীন করে নেব, আমরা মালদা মুর্শিদাবাদকে বাংলাদেশের ভেতর ঢুকিয়ে নেব, তার এই কথাটা বলার ফলে ভারতের সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার বাড়ে নাকি কমে? ঠিক একই রকমভাবে এটা কোনো রামসাম যদুমধু বলছে না, এটা দুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কোনো নেতা বলছে না, ভারতের একজন পার্লামেন্টেরিয়ান, একজন ল মেকার, তিনি যদি আজকে দাঁড়িয়ে বলেন এই পরিস্থিতিতে যে আমাদের জমি বাড়বে, আমরা ওদের জমি দখল করব, তাহলে বলুন আজকের পরিস্থিতিতে এইটা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে যাবে? তাহলে যারা আজকে দাঁড়িয়ে আজকে এই রাজনীতিটা করছে তারা বাংলাদেশের সাধারণ মানুষের, বাংলাদেশের হিন্দু মানুষের জন্য রাজনীতি করছে নাকি পশ্চিমবাংলার হিন্দু মানুষের 4টে ভোট বাড়িয়ে নেওয়ার জন্য রাজনীতি করছেন? অনন্যা বলার সময় বললেন ওষুধ লেগেছে, ওষুধ লেগেছে, ভাবলাম কোনো প্রেসক্রিপশন পড়ে শোনাবেন, তারপর শুনলাম অঞ্জন চৌধুরীর নাম করে 3বার আই লাভ ইউ বলে বেরিয়ে গেলেন। কিন্তু জিজ্ঞেস করছেন, ওনার যুক্তিটা ভারী চমৎকার। ভারত সরকার কিছু বলার কথা, ভারত সরকার কিছু বলছে না। পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কেন বলছেন না? যেহেতু এটা জাতীয় রাজনীতির বিষয়, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সরকার চালাচ্ছেন না, তাই ওনার কিছু করার নেই। কিন্তু আমরা বামপন্থীরা যেহেতু ভারত কেন গোটা পৃথিবীর সরকার চালাচ্ছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন না, কিন্তু আমাদেরকে বাংলাদেশে ধর্মঘট ডাকতে হবে। বাবা, আবার এমনিতে হবে না, ধর্মঘট ডাকতে হবে। আর ধর্মঘট ডাকলে সবার আগে মমতা ব্যানার্জি গুন্ডা পাঠিয়ে আমাদের পিঠের চামড়া গোটাবে, বলবে বাংলা কর্মসংস্কৃতি সর্বনাশ হয়ে যাচ্ছে, কেন তোমরা ধর্মঘট করছো? এইসব কথাবার্তার কোনো মানে আছে বলুন তো? কিন্তু আমি যে কথাটা বলি তার থেকে আমার মনে হয় অনেক সহজে উনি এক কথা এইটা বলে দিতে পারেন যে প্যালেস্তাইনে হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলেনস্কি লড়বে। আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে, এটা আমার কোনো কথা নয়, আমি তার আগে আপনাদেরকে বলি, এই যে বলছেন না যে প্যালেস্তাইন নিয়ে কেন আমাদের প্রাণ কাঁদে, ঋতব্রতদা, প্রাণ খালি একা আমাদের বামপন্থীদের কাঁদে না। স্বাধীনতার আগে মহাত্মা গান্ধী বলেছিলেন, হরিজন পত্রিকায় সম্পাদকীয় লিখেছিলেন, যেখানে বলেছিলেন ইংল্যান্ড যতটা ইংলিশদের, ফ্রান্স যতটা ফ্রেঞ্চদের, যে তুমি ফরাসি সাহিত্য সিনেমা নিয়ে এত চর্চা করো, ইংল্যান্ড যতটা ইংলিশদের, ফ্রান্স যতটা ফ্রেঞ্চদের, প্যালেস্তাইন ততটাই আরবদের। 1938 সালে মহাত্মা গান্ধী বলেছিলেন। এবং এটা খালি মহাত্মা গান্ধী নয়, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি, নিশ্চয়ই শোনা যাবে, আপনারা এটা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন। गलतफहमी को दूर करने के लिए मैं कहना चाहता हूं कि हम हर एक प्रश्न को गुण और अवगुण के आधार पर देखेंगे, लेकिन मध्य पूर्व के बारे में यह स्थिति साफ है कि अरबों की जिस जमीन पर इजराइल कब्जा करके बैठा है वो जमीन उसको खाली करना होगी। आक्रमणकारी आक्रमण के फलों का उपभोग करे, ये हमें अपने संबंध में स्वीकार नहीं है, तो जो नियम हम पर लागू है वो औरों पर भी लागू होगा। अरबों की जमीन खाली होना चाहिए, जो फिलिस्तीन है उनके फिलिस्तीनी हैं उनके उचित अधिकारों की प्रस्थापना होना चाहिए। 1977 সালে দিল্লির রামলীলা ময়দানে দাঁড়িয়ে এই কথাটা বলছেন অটল বিহারী বাজপেয়ী। আমাদের ওনার বক্তব্যের নির্যাস, এই প্রশ্নে ইন্দিরা গান্ধী সরকারের সঙ্গে আমাদের বোঝাপড়ার কোনো ফারাক নেই। প্যালেস্তাইনের জমি ইসরায়েলকে খালি করতে হবে, ওরা দখলদার, এবং ওই জমিতে প্যালেস্তাইনের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। যে কথা 1977 সালে দাঁড়িয়ে বাজপেয়ী বলেছিলেন, সেই কথা বলার জন্য 2025 সালে আমরা দেশদ্রোহী হয়ে যাব? ভারত স্বাধীনতার আগে থেকে, গান্ধী থেকে শুরু করে বাজপেয়ী থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত, ভারতের মানুষ ততটাই প্যালেস্তাইনের মানুষের পক্ষে, যতটা কিনা ভারতের মানুষ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে। আমরা প্যালেস্তাইনের মানুষের পক্ষে আছি, আমরা বাংলাদেশের সংখ্যালঘু প্রত্যেকজন মানুষের পক্ষে আছি। ধন্যবাদ। শতরূপ, শুধু দুটো কথা, শ্রমিকদা এখানে নেই বলেই বলছি,
সেটা হচ্ছে উনি বলেছেন, এটা যেমন বলেছেন আবার এটাও বলেছেন, সেটা জোর করে নয়, ভালোবাসা দিয়ে, এটা উনার তত্ত্ব, আমি তার মধ্যে যাচ্ছি না। শুধু একটা কথা জিজ্ঞেস আমি বলতে শুনিনি, আপনারা শুনেছেন কিনা জানি না। বলেছেন ভালোবাসা, আমি ভালোবাসা দিয়ে জমি দখল করে নেব, হ্যাঁ এটা উনার তত্ত্ব, উনি নেই বলে এটা বললাম। সংসদ বাড়বে, দেশের সীমানা বাড়বে, আগ্রাসন দিয়ে নয়, কেন পৃথিবীর সমস্ত দেশের সীমানা তৈরি হয়েছে তরবারির অগ্রভাগ দিয়ে, আর আমাদের এখানে আমাদের সংস্কৃতি দিয়ে, ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে, বসুধৈব কুটুম্বকম দিয়ে, চাপিয়ে দিয়ে নয়। কিন্তু আমার প্রশ্ন, ইসরায়েলে ঢুকে যখন হামাস অপহরণ করলো, নারী ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করলো, সেক্ষেত্রেও হামাস তাকে নিন্দে করা আর প্যালেস্তাইনকে বিপ্লবী বলা কোথাও কি একটা বৃহত্তর জায়গায় ইসরায়েলের সেই সমস্ত সহ নাগরিক যারা এই বিশ্বের নাগরিক গ্লোবাল ভিলেজে, তাদের কি কোথাও হেয় করা হয় না? প্রথম কথা হচ্ছে, হামাস একজনেরও কোনো ধর্ষণ করেছেন এরকম কথা কিছু আমেরিকান মিডিয়া ছাড়া কেউ বলেনি। তবে হ্যাঁ, 100 বার হামাসের সঙ্গে ইসরায়েলের যারা অকুপেন্সি চালাচ্ছে তাদের বহু সংঘাত হয়েছে, কয়েকদিন আগেও সংঘাত হয়েছে, কিন্তু এখানে পরিষ্কার ঋতব্রততা আমাদের নয়। প্রথম কথা হচ্ছে, তুমি এটা আমার থেকে ভালো জানো, হামাসের সঙ্গে প্যালেস্তাইন সরকারেরও সব প্রশ্নে মত মেলে না, সেটা অন্য কথা। কিন্তু এইটার উত্তর বাজপেয়ীজির যে অডিওটা আমি চালালাম, স্পিচটা চালালাম, এখানে পরিষ্কার বাজপেয়ীজি বলেছেন, আপনারা এক্ষুনি শুনলেন, যারা অকুপায়ার আর যারা অকুপায়েড দুজনের বিচার আমরা সমান মানদণ্ডে করব না। অবশ্যই, কিন্তু আমার প্রশ্নটা নেই, আমি বলি, আমার প্রশ্নটা তো, আরে আমি তো চলেই যাচ্ছিলাম, তুমি তো প্রশ্নটা করবে। যে আমার বাড়িতে যে জোর করে ঢুকেছে তাকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অধিকারটা আমার গণতান্ত্রিক অধিকার, এইটা কোনো গাজওয়ারি নয়। অবশ্যই, যদি আমার বাড়ি থেকে অকুপায়ারকে ঘাড় ধাক্কা দেওয়ার অধিকার আমার থেকে থাকে, তাহলে প্যালেস্তাইনের মানুষেরও সেই অধিকার রয়েছে, ঠিক যেমন বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরও আত্মরক্ষার, আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। শতরূপ, খুব ভালো লাগছে আপনি অটল বিহারী বাজপেয়ী থেকে গান্ধী, কোন কমিউনিস্ট তরুণ নেতা তাদের কথা উচ্চারণ করছেন, দেখে ভালো লাগছে। কিন্তু আমি ইসরায়েল প্যালেস্তাইন নিয়ে এত চিন্তিত নই। তার কারণ আমার নাম ঋতব্রত ভট্টাচার্য, আমি হিন্দু না মুসলিম সেটা বড় কথা নয়, আমি একজন বাঙালি পশ্চিমবঙ্গে, আর আমার ভাইরা বোনেরা কাঁদছে, ধর্ষিতা হচ্ছেন, এমন অভিযোগ উঠছে বাংলাদেশে। আমি বাংলাদেশ নিয়েই আবার ফিরে আসব। আমি ডেকে নেবো এবার নওশাদকে। এই কারণে বলবো যে অসাধারণ কতগুলো কথা তো শুনলাম আমরা 100% গ্যারেন্টি দিতে পারি বাংলাদেশে সংখ্যালঘু কাঁদবে, কিন্তু পশ্চিম বাংলায় সংখ্যালঘু নিরাপদ থাকবে। তার অন্যতম কারণ হতেও পারে নওশাদদের মতো এই রকম উদারমনা রাজনীতিকরা। তার একটা কারণ হতে পারে আমরা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল, সৈয়দ মুস্তফা আলীর উত্তরাধিকার। কিন্তু সবচেয়ে বড় কারণ কি জানেন? তার কারণ বাংলাদেশের সংখ্যালঘু ভোট নেই, পশ্চিম বাংলার সংখ্যালঘুর ভোট আছে, তাই সব রাজনৈতিক দলের তাদের চাই। কি বলবেন নওশাদ? ভোট তো চাই, কিন্তু ভোটের সময় তোষণ আর ভোট মিটে গেলে শোষণ। পশ্চিমবাংলায় এখন প্রায় 25,000 জেলবন্দি আছে, 3,000 মতো ফরেনার্স আছে, বাকি আমাদের পশ্চিমবাংলার মানুষ আছে, কিছু ভিন্ন রাজ্যের আছে। হিসাব করলে দেখা যাবে পশ্চিমবাংলা প্রায় 15 থেকে 17,000 কিন্তু সংখ্যালঘু সমাজের মানুষ। এত ভালোবাসা দিচ্ছে, ভোটের দরকার, কিন্তু জেলের মধ্যে আবদ্ধ করে রাখছেন বর্তমান যেনার সরকার আছে, অনেক দিন ধরে আটকে রাখছে তাদেরকে। তো আমি বেশ কয়েকটা কথা উঠে এসেছে, শেষ সময় এসছে, আমি বলবো। তার আগে বক্তব্য শেষের আগে আমি ওই শ্রমিকবাবুর ওই বক্তব্যটা দিয়ে আমি শুরু করব, যে সবাই অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের সকলকে এগিয়ে আসা দরকার এই চলমান বা ঘটমান যে সমস্যাগুলোকে সমাধানের জন্য। এটা আমি শ্রমিকবাবুর সাথে সহমত, কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশ নয়, একটা সীমানার বাইরে সেটা নিয়ে আমরা যতটা চিন্তিত, আমাদের পাশের রাজ্য মণিপুর নিয়ে আমরা অতটা চিন্তিত নয়। 2.5 বছর ধরে সেখানে জাতিদাঙ্গা চলছে, আমাদের ভাই বোন প্রায় 400 জন খুন হয়েছে, হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া আছে, সেটা নিয়ে কোনো কথা নাই। সাম্বালের মসজিদের আপনার সার্ভেকে কেন্দ্র করে গুলি করে মেরে দিচ্ছে, ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। আমরা কিন্তু সবটা নিয়েই চর্চা করতে চাই বা করছি।
আমি স্পেসিফিক কটা কোশ্চেন আমার খটকা লেগেছে, আমি উত্তর দিচ্ছি। অনন্যাদি একটা কথা বললেন, আমি হামাস ইসরায়েল লড়াই, আমি আপনাকে বলি, আপনার জ্ঞাতার্থে বলি, 1987 দিকে হামাস তৈরি হয়েছে প্যালেস্টাইনকে ডিস্টার্ব করার জন্য। আমি অন ক্যামেরা রেকর্ড বলছি, প্যালেস্টাইন সরকারের সাথে হামাসের সুসম্পর্ক নাই। হামাস যদি কিছু অন্যায় করে তার জন্য ইসরায়েল বোম মারছে কোথায়? প্যালেস্টাইনি শিশুদের ওপরে। এটা নিয়ে অন্তত একটা শব্দ শুনতে পেলাম না আমি অনন্যাদির মুখ থেকে যে ইসরায়েলি অগ্রাসনটা বন্ধ করতে হবে। একটা শব্দ শুনলাম না রাশিয়া ইউক্রেনের ওপরে যেভাবে দমন পীড়ন করছে, বোমাবাজি করছে, এটা বন্ধ করতে হবে। বাংলাদেশের যেটা হচ্ছে, আমি আবার বিগত দিনে বলছি, আজকে বলছি, আগামী দিনে বলবো, যতদিন না বাংলা হয়। হ্যাঁ না, সরকার সাহেব তো ওনাদের রত্ন, আগামী দিন হয়তো মিনিস্ট্রি দিয়ে দেবে অনন্যাদিরা ওনাদেরকে, যে নওশাদকে ডিস্টার্ব করছে ওকে দিতে হবে মিনিস্ট্রি। তো বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে অবিলম্বে সেটা বন্ধ হোক, সেটা আমিও চাইছি। অনন্যাদি একটা কথা বললেন যে বর্ডার খুলে দিয়ে যদি শরণার্থী হিসাবে রাখা যায় ভালো হবে। দেখুন, পৃথিবীর কোনো সভ্য মানুষই চাইবে না অন্য কোনো মানুষের চোখে জল আসুক, পানি আসুক, কে ক্ষুধার্থে মরুক, কেউ চাইবে না কারো শিশু অপুষ্টিতে ভুগুক। কিন্তু অনন্যাদিকে একটু জানিয়ে রাখতে চাই, 127টা দেশকে নিয়ে সার্ভে হয়েছে, সেখানে আমাদের মহান ভারতবর্ষ 140 কোটি মানুষ, তার মধ্যে ক্ষুধার্থের সংখ্যায় আমরা 105-এ আছি। আমাদের পশ্চিমবাংলায় রেশন চুরির ফলেও কিন্তু অনেক মানুষ ক্ষুধার্ত আছে। ফেক রেশন কার্ড বানিয়ে দিয়ে আসল যারা প্রকৃত প্রাপক রেশনের তারা পাচ্ছে না। এখন আপনি বলুন, অনন্যাদির কাছ থেকে জাস্ট আমি জানতে চাইছি, ওই আনার জন্য কোনো মালে পতলম নাই তো? যেগুলোকে নিয়ে আসবে তাদের নামে রেশন কার্ড বানিয়ে রেশনগুলো তুলে খাবো, আর যে বাবু বালুর মতো যে জেলের মধ্যে পড়ে থাকবো কিছুদিন পরে, এটাও আমাদের ভাবতে হবে। অবশ্যই আমরা চাই শান্তি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পিস কিপিং ফোর্সের কথা অনেকজনই বললেন, কিন্তু আমাদের মণিপুরের বিষয়ে কিন্তু কেউ পিস কিপিং ফোর্সের কথা বা এই ধরনের কোন ফোর্স পাঠাবে সে চর্চা হলো না। আমাদের বক্তব্যের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসবাবুর কথা হলো। সত্যি আমাদের এখানে যে কজন বসে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের সংখ্যালঘু মানুষের হিন্দুদের উপরে কি হচ্ছে আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি ভারতের সংখ্যালঘু, ম্যাক্সিমাম আছেন, আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি, যে যার একটা অ্যাঙ্গেল দিয়ে বেরিয়ে যেতে চাইছে। তো চিন্ময় কৃষ্ণ বাবুর সাথে যে অন্যায়টা হচ্ছে তাকে তার জন্য উকিল দাঁড়াতে দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে আমরা চর্চা করছি। আমার আগে আমাদের শতরূপদা অনেক কথা বললেন, শুধু আমি একটা নাম বলবো, অমর খালিদ। প্রায় 1570 দিন হতে চলেছে, পার হচ্ছে, তার বিনা বিচারে জেলে আছে। ব্যাপারটা যে সে যদি দোষী হয়, তার জন্য দেশের আইনে আইপিসি সিআরপিসি যদি এখন পরিবর্তন হয়েছে, নাম চেঞ্জ হয়েছে, তার এতে তার বিচার করে প্রয়োজনে তাকে ফাঁসিতে টাঙিয়ে দিক, তার পরিবার তার লাশ নেবে না, জানাজা পড়া তো দূরের কথা, দাফন করা তো দূরের কথা। কিন্তু বিনা বিচারে তা নিয়ে আমরা চর্চা করছি না। ফাদার স্ট্যান্ডের কথা তা নিয়ে আমরা চর্চা করছি না। এগুলো আমরা যেন ক্রমশ এড়িয়ে যাচ্ছি। বাংলাদেশে শুধুমাত্র হিন্দু অধ্যাপকদের উপর অত্যাচার হচ্ছে কেউ যদি বলে, আমার মনে হয় সে কিছু একটা জায়গায় লুকোনোর চেষ্টা করছে। অনেক মুসলিম অধ্যাপক, প্রগতিশীল অধ্যাপক, এই যে দমন পীড়ন চলছে এর প্রতিবাদ করার জন্য তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে যারা 1971 সালে দেশকে স্বাধীন করলো, সেই মানুষকে ধরে প্রকাশ্যে জুতোর মালা পরিয়ে তাকে ঘোরাচ্ছে। এটা বাংলাদেশ এখন চলছে, এই বর্বরদের যাদের হাতে এখন তারা ক্ষমতাটা এনজয় করছে। এইগুলো আমাদেরকে করতে হবে না। কোনো একটা নির্দিষ্ট মানুষের ওপরে, ধর্মীয় মানুষের ওপরে আঘাত শুধু হচ্ছে না, মন্দিরে আঘাত হচ্ছে, বাংলাদেশের সুফিজম যারা প্র্যাকটিস করে তাদের ওপরে রীতিমতো আঘাত হচ্ছে, মসজিদ আক্রমণ যেমন হচ্ছে, মাজারও ভেঙে ফেলা হচ্ছে ওখানে অনেক। এটার বিরুদ্ধে আমাদের বলতে হবে। রিলিজিয়াস প্র্যাকটিস যে রকম মেথডে করে, আমরা কারো সেটাকে বাধা দিতে পারি না, কিন্তু শুধুমাত্র যে মন্দির আক্রমণ হচ্ছে এ ধরনের নয়, মাজারও আক্রমণ করে ভাঙা হচ্ছে। দুটোই মৌলবাদী যারা আছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আর দুর্ভাগ্যের বিষয়, শেষে আসবো, অনেক আমার তো সময় স্বল্প হয়ে আসছে, দেশের সীমানা বাড়ার কথা যেটা বললো আমার আগে তো আমাদের শতরূপদা বলেছেন, ব্যাপারটা হচ্ছে
শত্রুপদা বাংলাদেশে গেল, আমি হয়তো স্বপ্ন দেখছি পাক অকুপাইড কাশ্মীরকে আমরা নিচ্ছি। তো যেটাই হোক না কেন, ওই আচ্ছে দিনের মতো হবে না তো। 2 লক্ষ এই 15 লক্ষ টাকা আসবে আমার আপনার ব্যাংকের অ্যাকাউন্টে, 2 কোটি বেকারের চাকরি হবে, নোটবন্দির সুফল হবে, প্রত্যেকটাতে ফেলিওর হচ্ছে। ওই জন্য মাজারের বা মসজিদের নিচে ধর্মস্থান আরো খুঁজতে হচ্ছে মানুষকে, যাতে এটা নিয়ে বিভ্রান্ত করে রাখা যায়। তো বলে চলে গেলেন, ওনারা তো ব্যস্ততা আছে। পরিশেষে আমি একটা কথাই বলবো, দেখুন গণতন্ত্রটা কাদের জন্য এটাকে আমাদেরকে জানতে হবে। আমি মনে করি গণতন্ত্রটাই সংখ্যালঘুদের জন্য, টু প্রোটেক্ট মাইনরিটি। আর আজকে গণতন্ত্রকে সামনে রেখে মেজরিটেরিয়ান চিন্তা ভাবনা নিয়ে সারা পৃথিবী জুড়ে দেখুন কিভাবে মাইনরিটিদের উপরে দমনপীড়ন হচ্ছে। উত্তরপ্রদেশে কদিন আগে দেখলাম যে বাইকে করে একটু স্পিডে ওভারটেক করেছে একজন দলিত শ্রেণীর ছেলে, দলিত সমাজের ছেলে। সে ওখানে খোঁজ নেই, দেখুন সে ওখানে সংখ্যালঘু, তাকে মারধর করা হলো। অন্য এক প্রদেশে দেখলাম দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে তাকে খুন করা হলো। কদিন আগে দেখলাম হরিয়ানাতে অপরাধটা, তার অভিযোগটা কি ছিল, সে নাকি গোমাংস খেয়েছে, হরিয়ানাতে ব্যান আছে, তাকে ওখানে খুন করা হলো পিটিয়ে। পরবর্তীতে হরিয়ানা পুলিশ বলেছে যে ওখানে কোনো গোমাংস ছিল না। শুধুমাত্র এগুলো হচ্ছে। আর বাংলাদেশে তো আমি নতুন করে আর বলছি না, ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, শুধুমাত্র তারা সংখ্যায় কম, তাদের হয়ে বলার লোকের ও সংখ্যা কম। তা আমি মনে করি সেই ডেমোক্রেসি, সেই গণতন্ত্র ততটাই সচল থাকবে, সেই গণতন্ত্রে যতটা সংখ্যালঘুরা সুরক্ষিত থাকবে। আর এই সংখ্যালঘুদের সুরক্ষিত করার দায়িত্ব শতরূপদা, গর্গদা, বিশ্বনাথ বাবু, অনন্যাদি, শ্রমিক বাবুদের। আমি আশা করব এপার বাংলাতেও সংখ্যালঘুদেরকে, আমাদের দেশের সংখ্যালঘুদেরকে এই দাদারা দায়িত্ব নিয়ে আগলে থাকবে। ওপার বাংলার মৌলবাদীদেরকে এপার বাংলার সংখ্যাগুরু গুরু দাদারা বার্তা দেবে যে ওখানকার সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এবার গর্গকে ডেকে নেব, যে গর্গ চর্চা করে একদিকে হিন্দি ভাষী, অন্যদিকে উর্দু ভাষী, মধ্যখানে বাঙালি, অর্থাৎ যারা বাংলায় আমরা কথা বলি, আমরাই এখন ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়ছি। এবং অবশ্যই সেখানে বাংলাদেশ আসবে, প্যালেস্তাইন আসবে, ভিয়েতনাম আসবে, এবং অবশ্যই গর্গ তার মতো করে বক্তব্য রাখবে। বাংলায় একটা ম্যাগাজিন বেরোতো কয়েক বছর আগে, এখন বন্ধ হয়ে গেছে। বাংলায় বেরোনো অনেক জিনিসই তো বন্ধ হয়ে যাচ্ছে। ভ্রমণ সঙ্গী, দেশ বিদেশ ভ্রমণ করা যেত, ঠিক আছে। আমি শুধু দেখছিলাম, নির্দিষ্ট কেউ না, প্রায় সকলেই আপনাদের ভারত ভ্রমণ করালেন, এশিয়া ভ্রমণ করালেন, এমনকি মধ্য এশিয়া ভ্রমণ করালেন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকাটা কোনো কারণে বাদ গেছে, এগুলো ভ্রমণ করালেন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে সকলের পাশে থাকে না, এরকম বাজারে যদি লোক দেখে যে সবার পাশে আছে, সে কারুর পাশে নেই। এত টাইম নেই ভাই আমাদের, আমরা বাংলা পক্ষ, ঠিক আছে। মাথায় টাইম লিমিটেড, পৃথিবীতে সময় লিমিটেড, স্বজাতিকে দিয়ে যাব, আমরা এটা বিশ্বাস করি। আমরা বাংলার পক্ষে, খুব স্পষ্ট। এবং এই বাংলায় যে মানুষরা রয়েছে, বাংলা বলতে আমরা এই পশ্চিমবঙ্গের কথা বলছি, তাদের স্বার্থ, তাদের নিরাপত্তা, এর যে প্রশ্নগুলি, এগুলি আমাদের কাছে একমাত্র প্রশ্ন। এই যে পশ্চিমবঙ্গে তথা এই ভারতে বাঙালিদের এখন বাংলাদেশি বলে নিপীড়িত করা হচ্ছে ভারত জুড়ে। কদিন আগে বাংলা পক্ষ থেকে আমরা ধর্মতলায় অবস্থান করলাম, হরিয়ানায় দক্ষিণ 24 পরগনার সাবির মল্লিককে পিটিয়ে মেরে দিয়েছে। আচ্ছা, এইখানে সব এত কাঁদুনি হলো না, নানা পৃথিবীর কারা কারা কত খারাপ আছে। আচ্ছা, আপনি মনে করেন প্যালেস্টাইন হোক, গাজা হোক, ইসরায়েল হোক, যা হোক, সেখানে এই পশ্চিমবঙ্গের বাঙালি ভালো আছে না খারাপ আছে এই নিয়ে কোনো কেউ গলা ফাটাচ্ছে এই মুহূর্তে? জীবনে গলা ফাটিয়েছে, তাদের কিছু এসে যায়। ভাই, একতরফা আলগা প্রেমিকদের কিন্তু অবস্থা খুব ফালতু হয়, ঠিক আছে। চুল ফুল কমে যায় কিন্তু কেউ পাওয়া যায় না, ঠিক আছে। এরকম সারা জীবন কেটে যায় এরকম।
তাই একটু এবার নিজের দিকে তাকানো যাক। আমাদের ঘরের খেয়ে বনের মোস্তানোর মতো টাইম নাই। এখানে একটা পজিটিভ কথা বলতে চাই। কদিন আগে পশ্চিমবঙ্গের যে বিধানসভা, সেখানে সর্বদলীয় একটি প্রস্তাব পাশ হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালির নিরাপত্তা এবং অ্যাকশন দাবি করে। তাতে এখানে যে বিধায়ক আছেন সেও ছিলেন, থেকে শুরু করে শাসক দল তো ছিলই, তাদেরই আনা প্রস্তাব, বিরোধী দল তারাও ছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা সকলে, আমাদের জনপ্রতিনিধি যারা, যাদের মাধ্যমে আমরা আমাদের কথা বলি যে আমরা এটা চাই, আমরা এটা বলে ফেলেছি, এটাই বিধানসভার প্রস্তাবনা। এর পরের স্টেপ কি? ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা পররাষ্ট্র জিনিসটা কেন্দ্রীয় সরকারকে 100% ন্যস্ত করেছি, 99% না, 100% ন্যস্ত করেছি। তাহলে পশ্চিমবঙ্গ সরকার শুধু না, পশ্চিমবঙ্গের জনগণ সর্বসম্মতভাবে বলে দিয়েছে আমরা এই 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 চাই। তাহলে বাজছে কোথায়? একটু আগে বলা হলো পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি, তারা নাকি বাংলাদেশে হেভি ব্যবসা করছে, সব ভাবতে হবে, সব ট্রেড ফ্রেড বন্ধ করার জন্য নাকি ভাবতে হবে। আচ্ছা, প্রাণের লিচু ড্রিঙ্কস দেখেছেন? এখানে দেখেছেন নিশ্চয়ই, সেটা বন্ধ হয়নি কেন? আচ্ছা, আপনি মনে করেন যে বাংলাদেশের বাজারে পশ্চিমবঙ্গের বাঙালির তৈরি কোনো কিছু পাওয়া যায়? দেখান তো একটা ফটো। আমি কিন্তু আপনাকে দেখিয়ে দেব ভারতের গুজরাটি বা মারোয়ারিদের তৈরি প্রোডাক্ট কিন্তু সেখানে পাওয়া যায়। একদম বনগাঁয় চলে যান, বেশি দূর যেতে হবে না, একদিন সকালে বর্ডারে দাঁড়িয়ে থাকবেন, এই যে কন্টেনারগুলো যায়, একটাও মাল পশ্চিমবঙ্গের কোনো বাঙালি পাঠাচ্ছে? ড্রাইভারগুলো দেখবেন, ট্রান্সপোর্ট, একটাও পশ্চিমবঙ্গের কোনো বাঙালি ইনভলভ আছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাঙালি ইনভলভ আছে বনগাঁয়। কোথায় জানেন? যদি বনগাঁ বর্ডার কেউ ক্রস করে, বনগাঁ স্টেশন থেকে পেট্রাপোল অব্দি টোটো, এবং ওইখানে যে অপেক্ষা করবে ক্রসিং এর জন্য সেখানে চায়ের দোকান, এমনকি ওখানে মানি এক্সচেঞ্জও যেটা হয় সেখানকার ফাইন্যান্সিং মাওয়ারিরা করে। এইটা হলো বাস্তব। আর একটু আগে আপনাকে বলা হলো না বেড়ে যাবে ভারত। আমি একটা দেখেছিলাম, একটা আমাদের এটা ওই টালিগঞ্জের দিকেই একটা ম্যাপ দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ থেকে, ভারতের ম্যাপ, মানে বৃহৎ অখণ্ড ভারতের ম্যাপ। সেটা মোটামুটি ইরান ফিরান থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, এদিকে ফিলিপিন্স, ওদিকে মানে তিব্বত, তলায় ইন্দোনেশিয়া। আমি একটা ক্যালকুলেশন করেছিলাম, এই পুরো ম্যাপটার উপর গেরুয়া রং করেছে। আমি ক্যালকুলেশন করেছিলাম এটা একটা হিন্দু সংখ্যালঘু এলাকা, ঠিক আছে, পুরোটা নিলে বিশ্ব হিন্দু পরিষদ, বুঝতে পেরেছেন? তো এই ম্যাপ দেখে আপনার, এই ম্যাপ হোয়াটসঅ্যাপে হলো, আপনার হেভি চার্জ হবে, নদিয়ার মাটিতেও চার্জ হবে। নদিয়ার 160 একর জমি এই বাংলাদেশকে দিয়ে দিয়েছে বিএসএফ। হ্যাঁ, বিএসএফ। কবে? সেপ্টেম্বর মাসে। এই জামাতে ইসলামী সমর্থিত ইউনূস সরকার যখন ক্ষমতা পেয়ে গেছে, তারপর শেখ হাসিনা হটে যাওয়ার পর পেট্রাপোল সীমান্তে শুভেন্দু অধিকারী গেছেন, ভারত বাংলাদেশ ট্রেড আটকাতে। সেই জায়গায় অমিত শাহ গেছেন ল্যান্ড পোর্ট টার্মিনাল উদ্বোধন করতে, যেখান থেকে ট্রেড হবে। সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। অবশ্যই অদ্ভুত। এবং লাস্টে একটা কথা বলতে চাই, হ্যাঁ, আমাদের সময়টা ওই রকম হয়ে যাচ্ছে, একদম বৃহৎ ম্যাপের আকার ধারণ করছে। একদম লাস্ট, ঠিক আছে, একটা রুটি খাবো ভাগাভাগি করে ঢুকতে দেব না, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার কথাটা হচ্ছে, প্রথম কথা আমাদের ভাতের থালার ব্যাপার, এত রুটি ভাগ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা একটি নদীমাতৃক বাংলা, এটা গমের দেশ না, এটা চালের দেশ। এবং একই সঙ্গে এটা মাথায় রাখা দরকার,
এই নেহেরু, ইন্দিরা গান্ধী খুব গুরুত্বপূর্ণ। ইন্দিরা গান্ধী পাকিস্তানকে অর্ধেক করেছিল, নরেন্দ্র মোদী বাংলাদেশকে বাড়িয়ে দিয়েছে, যেটা বললাম। সেখানকার খবরের কাগজ দেখবেন, বৃদ্ধি পেল বাংলাদেশ। আপনাকে এখানে যেটা স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের সেটা হেডলাইন। এই মোদী আমলে কখনো হয়নি। বাংলাদেশ 47 থেকে 2015 অবধি বাংলাদেশের আয়তন বৃদ্ধি পায়নি, এইবার পেয়েছে। কিন্তু যেটা বলতে চাই, এই যে এখানে অনেকে আছেন পূর্ববঙ্গীয় অরিজিন, ভিসা ছাড়া এসছেন, ঢুকে পড়েছেন তো, এবং আপনারা, আমি সহনাগরিক, আজকে ঢুকতে পারছে না। চেকপোস্ট দিয়ে সেখানকার নিপীড়িত হিন্দু বাঙালিকে ঢুকতে দিচ্ছে না বিএসএফ, কারণ সেই মতো অর্ডার দিয়েছে অমিত শাহ। প্রথমবারের মতো ইতিহাসে প্রথমবার পূর্ববঙ্গের হিন্দু বাঙালি নিপীড়িত হলে ভারতে আসতে পারছে না। আমাদের মাইনে করা লোকজন আটকাচ্ছে কেন্দ্রীয় সরকারের। এবং একদম শেষে বলতে চাই যে বাংলাদেশের বাজার বাঙালি নাকি দখল করবে পশ্চিমবঙ্গের, এই স্বপ্ন দেখিয়ে গেলেন। বাংলা পক্ষ তো বলছে আগে আমরা বড় বাজারটা দখল করি, সেটাই তো বাঙালির হাতে নেই। অবশ্যই ধন্যবাদ। এই কল্যাণী এক্সপ্রেসওয়ের দুপাটটা তো বাঙালির হাতে রাখতে হবে, তাই না? তবে না বাংলাদেশ। এবং শেষে বলি, 1971 সালের পর থেকে সারা বিশ্বে হিন্দু বাঙালির ওপর সর্ববৃহৎ গণহত্যা কোন রাষ্ট্রে হয়েছে, কোন ধর্মের মানুষ করেছে? উত্তর হচ্ছে ভারতে হয়েছে, আসামে। এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষ করেছে, কিন্তু তারা বাঙালি ছিল না। অর্থাৎ জাতিসত্তাই শেষ কথা। বাংলাদেশে বাঙালি ধর্মের কারণে আক্রান্ত, ভারতে বাঙালি ভাষার কারণে আক্রান্ত। জয় বাংলা। এবং একটাই কথা বলবো, অনেক কথা বলা হবে। আপনি কি বললেন, আপনি কি করলেন? সকলের কাছে একটাই প্রশ্ন, বিতর্ক না অ্যাকশন? মিছিল না অ্যাকশন? ডায়লগ না অ্যাকশন? বাংলা পক্ষর স্পষ্ট দাবি অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। জয় বাংলা। অবশ্যই। রক্তপাত ঝরা না রক্তহীন, সে নিয়ে একদিন আমরা নিশ্চয়ই গর্গকে আবার ডাকবো। আমি এবার চলে যাচ্ছি বিশ্বনাথ দার কাছে। বিশ্বনাথ শেষ বক্তা, বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক, তিনি শেষ বক্তা। নমস্কার। দেখুন, মানে অনেক কিছুই বলা যায়, কিন্তু আমার ফোকাস এরিয়া যেটা, যে সম্প্রতি ইউনূস সরকার আসার পরে যেভাবে সেই দেশের, মানে বাংলাদেশের সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এটা মানে আমি বলছি যে খুব বড় ধরনের একটা বিপর্যয়। এই কারণেই যে যেদিন বাংলাদেশ জন্মেছিল, ভাষাভিত্তিক একটা দেশ তৈরি হয়েছিল, সারা বিশ্বের মানুষ কিন্তু জয় জয়কার করেছিল যে একটা ভাষার উপর ভিত্তি করে একটা রাষ্ট্র তৈরি হতে পারে, একটা জাতি গঠন হতে পারে। আজকে সেই ভাষাভিত্তিক রাষ্ট্রটা কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন, কারণ ভাষাভিত্তিক রাষ্ট্রটাকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চাইছে মৌলবাদীরা। ভাষাভিত্তিক বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাইছে। এটা কিন্তু আমাদের যে গর্ব তৈরি হয়েছিল ৭১-এর যুদ্ধের মধ্য দিয়ে ভাষাভিত্তিক বাংলাদেশ গড়ে, সেটা কিন্তু আমাদের আজকে বিপর্যয়ের মুখে পড়ছে। দেখুন, এই অবস্থাতে আমরা বাংলাদেশের যত খবর আমরা রাখছি, রাজনৈতিক হিংসা পশ্চিমবাংলা, বাংলাদেশ, ত্রিপুরাতে এটা নর্মালি হয়ে থাকে, এবং একটা সরকার পরিবর্তনের পরে তো আরো বেশি করে হয়ে থাকে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যেটা চলছে, এক কথায় যদি বলি তাহলে হিন্দু নিধন। আমি নওশাদের সাথে একমত নই। ওখানে নিশ্চয়ই কয়েকজন অধ্যাপক আক্রান্ত হচ্ছে, উদারবাদী যারা আছে, আমি বিশ্বাস করি বহু সংখ্যক মানুষ আছে যারা ভাষার ভিত্তিক জাতীয়তাবাদী বাংলাদেশকে চায়, বহুত্ববাদী বাংলাদেশ, মানে সেকুলার বাংলাদেশকে চায়। কিন্তু আক্রান্ত, কিন্তু ফোকাস যদি দেখি তাহলে মূলত হিন্দুরা আক্রান্ত হচ্ছে শুধুমাত্র ধর্মীয় কারণে। এবং আমি যে প্রশ্নটা তুলতে চাই, যে আজকে ভয়ে সন্ত্রস্ত হয়ে, জামাতের ভয়ে যে শক্তিটা, যে গণতান্ত্রিক শক্তিটা বাংলাদেশে চুপ হয়ে আছে, বাংলাদেশে কথা বলতে পারছে না, প্রত্যেকটা টেলিভিশন থেকে শুরু করে সংবাদ মাধ্যম সেখানে কোনো খবর প্রচার করতে পারছে না, নির্যাতনের খবর পর্যন্ত প্রচার করতে পারছে না। আমি বলছি সেই শক্তিটাকে জাগিয়ে তোলার প্রশ্নটা ইম্পর্টেন্ট।
আমি ওই কারণে বারবার প্রশ্ন তুলছি যে নাগরিক জীবন থেকে আমরা যদি প্রতিবাদ না করতে পারি, আজকে আপনারা এখানে কল্যাণীতে যারা আছেন, আপনারা যদি কল্যাণীতে একটা মিছিল করেন তার একটা ইম্প্যাক্ট আছে, ওখানকার সংখ্যালঘু গণতান্ত্রিক মানুষরা তারা কিন্তু উৎসাহিত হবে। আমি বিশ্বাস করি কলকাতা শহরের বুদ্ধিজীবীরা যদি যারা মারা গেছেন যদি তারা একটা মিছিল করতেন তাহলে বাংলাদেশের মানুষরা উৎসাহিত হতো, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিটা প্রাণ পেত। আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মধ্য দিয়ে আসে ক্ষমতা দখল করেছেন, যিনি আন্দোলনের জননী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাস্তার মধ্যে নেই, তৃণমূল নেত্রী কেন রাস্তার মধ্যে নেই? যে বামপন্থীদের দিনের পর দিন মিছিল করতে দেখেছি, যে বামপন্থীদের জন্য কলকাতা শহর মহানগরীতে পরিণত হয়েছিল, মিছিল নগরীতে পরিণত হয়েছিল, সেই বামপন্থীরা রাস্তায় কোথায়? দুটো বিবৃতি, দুটো গণসংগঠন দিয়ে মিছিল কি যথেষ্ট? আমার প্রশ্নটা হচ্ছে গণতান্ত্রিক পরিসরটাকে উৎসাহিত করা, তার জন্য কিন্তু গণ আন্দোলন লেখা, প্রকাশ করা। দেখুন, আজকের দিনে যুদ্ধ সহজ নয়। আজকের বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি, তাতে আপনি চাইলেও যুদ্ধ করতে পারবেন না, যত শক্তিমান হন না কেন, আপনার কাছে F-16 বিমান থাকুক না কেন, আপনি চাইলে রাফেল বিমান নিয়ে আপনি যুদ্ধ করতে পারবেন না, বিশ্ব রাজনীতির পরিস্থিতি যা। কিন্তু আপনি যেটা করতে পারেন, বাংলাদেশের যে গণতান্ত্রিক শক্তিটা ভয়ে আছে, ভীতিতে আছে, সন্তুষ্ট হয়ে আছে, সেই গণতান্ত্রিক শক্তিটাকে উৎসাহিত করতে পারেন। আপনি ডিপ্লোমেসি দিয়ে তাদের মানে সরকারের উপর চাপ তৈরি করতে পারেন। আপনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে ব্যবহার করে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলোকে ব্যবহার করে মানুষের যে নির্যাতন হচ্ছে, যে মৌলবাদীরা মানুষের উপর অত্যাচার করছে, তাদেরকে রেজিস্টার করতে পারেন, ব্ল্যাক আউট করতে পারেন, তাদের উপর চাপ তৈরি করতে পারেন সরকারের উপর। ফলে আন্তর্জাতিক স্তরে চাপ তৈরির যে কৌশল, সেটা আজকে শ্রমিকরা নেই। কিন্তু মোদী সরকার কোনো কারণে কিন্তু নিশ্চুপ। আন্তর্জাতিক স্তরে যে তৎপরতা ভারত সরকারের থাকার কথা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের চিন্তার কারণ। আজকে ভয় লাগছে, কারণ বারবার যে প্রশ্নগুলো উঠছে, যে মৌলবাদীরা যেভাবে প্রকাশ্যে বলছে যে চিকেন নেক, অর্থাৎ শিলিগুড়ি লাগোয়া অঞ্চল দখল করে আমরা 7 সিস্টারকে আলাদা করে দিব। এই মৌলবাদীরা একটা সময়ে যথেষ্ট প্রভাবশালী ছিল। আপনারা জানেন যে নাগাল্যান্ড থেকে শুরু করে মণিপুর, মিজোরাম, প্রত্যেকটা উগ্রপন্থী সংগঠনের আতুরঘর ছিল বাংলাদেশ। সেই আতুরঘর থেকে মানে সেই জঙ্গিদেরকে সরাতে পেরেছিল হাসিনা সরকার। কিন্তু একই সাথে একটা গণতান্ত্রিক সরকার পরিচালনা করেছিল হাসিনা সরকার। দিনের পর দিন ভোট হতে দেয়নি এবং মানুষের উপর যেভাবে নির্যাতন নামিয়ে এনেছিল, তারই পরিণতিতে তাকে আজকে দেশ ছাড়তে হয়েছে। ভারত সরকারের এখানেও আরেকটা ব্যর্থ নীতি আমি বলবো, মানে সেটা কার্যত ইন্দিরা গান্ধীর সময় থেকে চলছে, যে আমাদের দিল্লিতে যারা বিদেশ নীতি পরিচালনা করেন তারা একমাত্র আওয়ামী লীগ সেন্ট্রিক বিদেশ নীতি পরিচালনা করেন। আমরা কেন ট্যাক্টু ডিপ্লোমেসি করিনি? আমরা কেন বিএনপির সাথে সম্পর্ক রক্ষা করিনি? লাস্ট নির্বাচনে যখন বিএনপি নেতারা দিল্লিতে এসে বসেছিল 1 মাস ধরে নরেন্দ্র মোদীর সাথে একটা সাক্ষাৎ পাওয়ার জন্য, নরেন্দ্র মোদী কেন সেই সাক্ষাৎ দেননি? কেন আমরা এতটা হাসিনা সেন্ট্রিক হলাম? কেন আমাদের দ্বিতীয় রাজনৈতিক দলের প্রতি আমরা মানে সামান্যত যোগসূত্র তৈরি করতে পারলাম না? এটা ভারত সরকারের কি ব্যর্থতা নয়? আজকে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি যে মূল রাজনৈতিক শক্তি, তাদের সাথে আমরা নেগোসিয়েট করতে পারছি না। বিএনপি থেকে উগ্র ভাবনা চিন্তাকে তুলে ধরা হচ্ছে, কারণ দিনের পর দিন সেই বিএনপিকে আমরা নিরুৎসাহিত করেছি, আওয়ামী লীগকে যে কোনো প্রকারে ক্ষমতায় থাকতে আমরা সাহায্য করেছি। আজকে তার মাসুল আমাদেরকে দিতে হচ্ছে, ভারত সরকারের ভুল বিদেশ নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনারা আজকে আমাদের এই সভা শুনতে এসছেন, যে লিখতে পারেন দয়া করে একটু লিখুন, যে বলতে পারেন একটু দয়া করে বলুন। যদি এখানে কোনো এনজিও থাকে, আপনারা একটা মিছিল বের করুন। মানে আপনার ভয়েস, আপনি মনে করতে পারেন যে এটা কল্যাণীতে আমরা একটা ছোট্ট একটা জায়গায় একটা মিছিল করলে কি লাভ হবে? না, গণতান্ত্রিক শক্তি উৎসাহিত হবে। বাংলাদেশের এই মুহূর্তে যে গণতান্ত্রিক শক্তিটা ভয়ে ভীতিতে সন্তুষ্ট হয়ে আছে, তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের প্রথম কাজ। আজকের এই বিতর্ক সভার আমি মনে করি সবচেয়ে বড় অবদান যদি এইটাই হয়ে থাকে, তাহলে আমি বলবো সবচেয়ে বড় অবদান আজকে ঋতব্রত যেটা করলো, সেটা হলো এই গণতান্ত্রিক পরিসরটাকে অন্ততপক্ষে উৎসাহিত করলো। এবং বাংলাদেশের যারা বহুত্ববাদী গণতন্ত্রে বিশ্বাস করে, তারা আজকে এই বার্তাটা অন্তত এই মেলার থেকে গেল। কিছু সংখ্যক ভাবনা চিন্তা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মেইন মিডিয়ার মাধ্যমে যাবে, উৎসাহিত হবে তারা। এবং একই সাথে ভারত সরকার যেভাবে ডিপ্লোমেসির মানে একটা সুপ্ত ডিপ্লোমেসি রাখছে, একটা ইনার ডিপ্লোমেসি রাখছে, আমি মনে করি একটা অ্যাক্টিভ ডিপ্লোমেসি খুব দরকার। এই অ্যাক্টিভ ডিপ্লোমেসি না হলে কিন্তু ভয়ের কারণ আছে। কারণ ইতিমধ্যে ISI এর সাথে যেভাবে চীনের
গোয়েন্দা সংস্থাগুলোর যোগসূত্র আমরা পাচ্ছি, যেভাবে আমরা একের পর এক মানে বাংলাদেশ থেকে 700-র উপরে জেল ভেঙে বিভিন্ন মানে উগ্রবাদী নেতা যাদের সাথে আইএসআই যোগ আছে, বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সম্পর্ক আছে, তার আজকে জেল ছাড়া, কেউ কেউ ভারতবর্ষে ঢুকে গেছে, কেউ কেউ ধরা পড়েছে। জাতীয় নিরাপত্তার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এটা কেবলমাত্র তুতু ম্যামের সম্পর্ক নয়, এটা কেবলমাত্র 2026-এ পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন, তার জন্য একদল বলবে, অর্থাৎ পশ্চিমবাংলার যারা শাসন করছে তারা বলবে যে অমিত শাহ দায়ী, আর আরেক দল বলবে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় মানে অনুপ্রবেশে সাহায্য করছে। এই তুতু ম্যামের রাজনীতি আর কতদিন চলবে? জাতীয় নিরাপত্তার প্রশ্নটাকে মাথায় রেখে আমার ব্যক্তিগত অনুরোধ যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হাতে হাত মিলিয়ে অন্ততপক্ষে আমাদেরকে নিরাপদ রাখবেন, এই আশা করব। একই সাথে বাংলাদেশ প্রতিবেশ রাষ্ট্র, প্রতিবেশীকে আপনি সরিয়ে দিতে পারবেন না, চাইলেও আপনি বাংলাদেশকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারবেন না। ফলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়তে হবে ডিপ্লোমেসিকে ব্যবহার করে। এবং ট্রাম্প 20 তারিখে আন্তর্জাতিক মানে আপনি জানেন ট্রাম্প ক্ষমতায় আসছে 20 তারিখ। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, ট্রাম্প মানে আমেরিকাতে ক্ষমতা দখল করবার পরে একটু ইকুয়েশন সাউথ এশিয়ায় চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, সেই চেঞ্জের অপেক্ষাও কিন্তু আমরা থাকবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত শীতের মধ্যে আপনারা এতক্ষণ ধরে এতজন বক্তার বক্তব্য আপনারা শুনলেন। উদ্যোক্তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাবো। প্রচুর সংখ্যক মানুষ এখনো এই শীতের রাতে আমাদের বক্তব্য শুনছেন। সবাইকে আমার তরফ থেকে অসহস্র ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ বিশ্বনাথ বাবুকে, তিনি সময় নিয়েছেন। আসলে সবাই বলতে গিয়ে এ বিষয়ে একটু প্রলম্বিত বলেছেন, কিন্তু ধন্যবাদ এই কারণে আমার শেষ পর্যন্ত যা বলার ছিল তা উনি অনেকটাই বলে দিয়েছেন। কিন্তু বাঙালি খুব মুশকিলে পড়েছে। এই বাঙালি মানে কোন বাঙালি? গর্গদের ভাষায় বাঙালি মানে বাংলা ভাষায় যারা কথা বলে। আমার সংজ্ঞাটা কিঞ্চিত অন্যরকম। আমি মনে করি বাঙালি মানে সেই বাঙালি যারা নজরুল ইসলাম, মুস্তফা আলী, রবি ঠাকুর, শক্তি চট্টোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্যের চেলা, তারাই হচ্ছে বাঙালি। নজরুলকেও বারবার শুনতে হয়েছিল কাফের। সৈয়দ মুস্তফা আলী তিনিও ভর্ৎসিত হয়েছেন, তিরস্কার জুটেছিল, কারণ তিনি সরস্বতী মন্ত্র নাকি পাঠ করেছিলেন। অসাধারণ ব্যক্তিত্ব। আসলে এই বাঙালির হয়েছে মহা মুশকিল। অসমে বাঙালিরা সংখ্যালঘু, সেখানে তারা অত্যাচারিত, গাল মন্দ মার খেতে হয়। তার কারণ হচ্ছে তারা নাকি বাংলাদেশি। মুম্বাইতে চলে যান, সেখানেও খুঁজে খুঁজে বের করে বাংলাদেশিকে ধরে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তাকে বার করে দেওয়া হয়। এমনকি স্টুডিও থেকেও বার করে দেওয়া হয়েছে। এই পশ্চিম বাংলার কথাই ভাবুন না। বিজন বাড়িতে আমি নিজে সাংবাদিক হিসেবে একটা সময় ছিল বাংলা ভাষায় কথা বলতে ভয় পেতাম। আমি আমার সহযোদ্ধা ভিডিও জার্নালিস্টের সঙ্গে হিন্দিতে কথা বলছি, পাছে বুঝে ফেলে আমরা বাঙালি। বাঙালির মহা জ্বালা। প্রশ্ন উঠছে যে বাংলাদেশের হিন্দু বাঙালি, প্রশ্ন উঠছে পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান বাঙালি। আসলে পশ্চিম বাংলার সংখ্যালঘুরা তারা ভালোই থাকবেন, তার কারণ তারা পরিসংখ্যানের ভাষায় ততটুকু পরিমিত সেই ভোট শতাংশ তাদের আছে যা এলে গদিতে চড়তে বড় ভালো লাগে। আর সংখ্যাগরিষ্ঠ, তার মধ্যে অনেক ধরনের মতবাদ থাকে। সংখ্যালঘু তাদের ভয় থাকে, তারা জানে সংখ্যাগরিষ্ঠ তাদের মেরে বার করে দিতে পারে। আর সেই জন্যে তারা একযোগে এক জায়গায় ভোট ফেলে। গত 5 দশক ধরে এই হয়ে এসেছে বাংলায়। সেদিন বুঝবো আমরা সাম্প্রদায়িক নয় যেদিন, যদি কখনো হবে না, যদি কখনো তেমন কোনো সংখ্যালঘুর স্বার্থ বাংলার মানুষ দেখে যার ভোট ব্যাংক নেই, যেমনটা হয়েছে বাংলাদেশে। শতরূপ আমার হোয়াটসঅ্যাপে একটা খুব দামি কথা পাঠিয়েছে। তিনি বলছেন, এবং এটাই তো প্রকৃত সত্য, যে যুগে যুগে
বঞ্চিত শোষিত মানুষের জন্য শুধু বাংলা কেন, গোটা বিশ্বে অর্থ সংগ্রহ হয়েছে, ঝাঁপিয়ে পড়েছে। সেটা সরবন বিশ্ববিদ্যালয় হোক, অক্সফোর্ড হোক, কেমব্রিজ হোক, হার্ভার্ড হোক, ধনতন্ত্রের দেশেই নোয়াম চমস্কি অথবা জপল সার্টের নেতৃত্বে প্যারিসের রাস্তায় এই ধরনের ঘটনা ঘটেছে। জর্জ হ্যারিসন থেকে লিওনিন, মাইকেল জ্যাকসন থেকে, সত্যি তো এরা তো যুগে যুগে বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহ হয়েছে, অস্বীকার তো করা যাবে না, আর সেটাই তো মানবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে সংখ্যালঘু ওপার বাংলার সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন বাঙালি যারা হিন্দু না মুসলিম, সত্যি সেটা জিজ্ঞেস করাটাও বোধহয় অপরাধ। তার কারণ ওখানের প্রগতিশীল বাঙালিরা কাঁদছে, যত ওখানের মৌলবাদীরা উৎসাহিত হচ্ছে এপার বাংলার কথায়, তত এপার বাংলায় মৌলবাদীদের তারাও উৎসাহিত হচ্ছে ওপারের যন্ত্রণায়। এ তো সহজ সমীকরণ। আর সর্বদলীয় বৈঠকে কি হলো, বাঙালি হিন্দু প্রসঙ্গে কি মধুচন্দ্রিমা হলো, তাতে কিচ্ছু যায় আসে না। তার কারণ এপার বাংলার সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাঙালিরও তো ভোট নেওয়ার দায় সব রাজনৈতিক দলের আছে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে আশু কর্তব্য কি? ওপার বাংলার সংখ্যালঘু যারা চিন্তায় বুদ্ধিতে মননে এই মুহূর্তে বাড়িতে বসে ঢুকরে ঢুকরে কাঁদছে, তাদের মধ্যে কেউ মুসলমান, তাদের মধ্যে কেউ হিন্দু, আসলে তারা সংখ্যালঘু বাঙালি, আমার আপনার মতো সৈয়দ মুস্তাফা আলী, অথবা তারা সুনীল গাঙ্গুলির চেলা, নবারুণ ভট্টাচার্যের চেলা। আমাদের সবাইকে এক হতে হবে। এপার বাংলার সংখ্যালঘুরা মিছিল করুক, ওপার বাংলায় সংখ্যাগরিষ্ঠ মিছিল করুক, তাহলেই বোধহয় বাঙালির ক্ষতি হবে কম। বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, আমি প্রত্যেক বক্তাকে আমি ধন্যবাদ জানাবো আমি আপনাদের কল্যাণীর সেই সমস্ত মানুষদের যারা সব শীত সমস্ত কিছু অগ্রাহ্য করে এতক্ষণ শুনলেন। অসংখ্য ধন্যবাদ।